রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, প্রধান উপদেষ্টা আর্মি চিফ ছিলেন। তার মৃত্যুর পর আততায়ীদের ধরা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করছে যে সে আততায়ীরা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব তো নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আপনি বিভিন্ন রেজিমে বিভিন্ন সরকারের সাথে দায়িত্ব পালন করেছেন। আপনার কি মনে হয় যে সেই নিরাপত্তাটা দিতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনি এখন নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এটা তো আমি আরও আগেও কয়েকবার বলেছি। কারণ ইউনূস সাহেব সরকারটাকে আমি প্রথম যখন আসার আগেও আমি পত্রিকায় লিখছি, আমি প্রায় বলি, ওটা আমার বইতে আসছে। 11 মাস আগে আমি লিখেছি আমার কলামে যে এইবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাস পরে 5ই অগাস্ট গণেশ উল্টাইল, 3 দিন পরে উনি শপথ গ্রহণ করলেন। তখন কিন্তু আমি টিভিতে বলেছিলাম যে ইউনূস সাহেবকে 5 বছরের সময় দেওয়া হোক। তার কারণ তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গভবনে নোবেল পাওয়ার পরে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে উনি এত উচ্ছ্বসিত স্বপ্ন প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। তো এত বড় স্বপ্নের পরে তাকে 5 বছর দেওয়া হোক, সেটা আমি নিজেই বলেছিলাম। ওনার বছর খানেক যাওয়ার আগেই আমি হতাশায় বললাম যে এখন বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা। মান সম্মানে নির্বাচন দিয়ে চলে যাওয়াটা হলো সবচেয়ে উত্তম। কারণ ওনার সম্বন্ধে, ওনার সরকার সম্পর্কে এটা হার্স হয়ে যায়। আমি বললাম যে আমরা ছোটো থাকতে 6-7-এ যখন সুপার লিড ডিগ্রি শিখলাম, তখন আমরা উইকটাকে উইক আর উইকেস্ট বলতাম। তো উইকেস্টটা সুপারলিটিভ মজবুত করার জন্য, এটা আগেও একবার বলছি আমি, তখন ওই উইকেস্টকে আবার সুপারলিটিভ করতাম, উইকেস্টেস্ট। আরও সুপারলিটিভ মজবুত করার জন্য দ্য মোস্ট উইকেস্টেস্ট, তারপর মোস্টকে আবার সুপারলিটিভ দ্য মোস্টেস্ট। তো হিজ গভর্নমেন্ট ইজ দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। আমি বাংলাদেশ হওয়ার পর থেকে যত গভর্নমেন্ট দেখলাম আর কি, দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। বিশান তো কিছু নাই। মিশন যেগুলো করলো সংস্কার বলতে বলতে সময় কাটানো, টাইম কিলিং, সবগুলো হইল বেশিরভাগই তো অপদার্থ, বাইরের থেকে হায়ার করে। তার সাথে বরং একটা দেশকে কন্ট্রাক্টে দেশ চালাই দিলে ওনার এটার থেকে হয়তো আরও ভালো চলতো। আর ফেল করা পাশ করা ওনার রাষ্ট্রের নিরাপত্তা, ওইটা নিয়ে আমার স্কুল লাইফের একটা গল্প মনে পড়ে। আমরা যখন 6-এ ভর্তি হই হাই স্কুলে, তখন হেডমাস্টারের রুমের সামনে দিয়ে আমরা হাঁটতাম না, অনেক দূর ঘুরে মাঠ দিয়ে ঘুরে ওনার, কারণ হেডমাস্টারের রুমের সামনে দিয়ে 6-এ ভর্তি হাঁটা যেত না। তো সেই সময় আমাদের দেন দরবারের নালিশ ছিল, ক্লাস 10-এ যিনি পড়তেন আমাদের এক ফরিদ ভাই, উনি বড় ভাই, ওনার কাছে নালিশ বিচার আচার। তো ফরিদ ভাইয়ের বড় ভাই একদিন স্কুলের মাঠে এসে ওনার রেজাল্টের পরে কাঁদতেছে। আমরা তো আমাদের কাছে ফরিদ ভাই হইল বড় লিজেন্ডারি, সেই জায়গায় তার বড় ভাই কেমন কাঁদতেছে কেন জিজ্ঞেস করলো সিনিয়র একজন, বলে যে কাঁদতেছি, আমার ভাই ফেল করছে সেই জন্য কাঁদতেছি না। আমার কষ্ট হচ্ছে আমার ভাই ফেলও করতে পারে নাই। তো ফেলও করতে পারে না, এটার ব্যাখ্যা কী? বললো যে দেখো 33 পাইলে পাস, তো তখন 33 পাইলে পাস, আচ্ছা 3200 ফেল, 3100 ফেল, 30 না হয় টাইনে টুনে 25 পর্যন্ত ফেল বললাম। আমার ভাই প্রত্যেক বিষয় পাইলো 5, 6, 4, 0। তো সে যে ফেলও করতে পারে নাই, এই জন্য আমি কাঁদতেছি। ফেল করলে তো পরে পাশের সম্ভাবনা ছিল। দিস ইজ টু মিস্টার ইউনূস গভর্নমেন্ট নাও। রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না, এটা ক্লিয়ার করলাম। আর আমি নিরাপদ বোধ করি কি না, সেটার উত্তরটা এভাবে দিই। আমি যে কয়েকটা টাকা দিয়ে পয়সা দিয়ে এই জন্য টিভিতে আসি, আমার আর তো কোনো মোহ নাই, চেহারা দেখানোর দরকার নেই। আমি যাতে ওঠার জন্য পত্রিকার মালিক হব, টেলিভিশনের মালিক হব, তারপরে যে একটা মেডিকেল কলেজে একটা ইউনিভার্সিটিতে যাব, টাকা হয়ে গেলে যাওয়া হয় যাতে ওঠার জন্য, তারপরে একটু ক্ষমতা যাওয়ার জন্য এমপি হবে, সবগুলো হয়ে যাচ্ছে না বিজনেসম্যানরা এরকম, বিজনেসম্যান শিলিগুড়ির একটা মোহতে পড়ে যায়। আমার তো সে মোহ নাই। আমাকে কয়েকটা দলে জয়েন করতে বলছে, বড় আমি যাইনি। আমি আসি টাকার জন্য, কিন্তু এই আশাটাও এখন সবাই বারণ করতেছে, বলে যে তুমি টিভিতে যাইও না, তোমার তো কথার লাগাম থাকে না, কি বলে ফেলো, কোন দিন তোমারে মেরে ফেলে কোনো ঠিক নেই। তো এটা মেনে নিয়েই 4টা টাকার জন্য আসি। নিরাপত্তা বলতে তো কিছু নেই। প্রতিদিন টিভির থেকে বাইরে হওয়ার পরে ওয়েল উইশাররা টেলিফোন করে, তুমি বাসায় ফিরতে পারছো কি না, নিরাপদ আছো, তাওয়াক্কাল তু আলাল্লাহ। অতএব রাষ্ট্র নিরাপত্তা দিতে সর্বাত্মককে সর্বরকম ব্যর্থ হয়েছে। আর রাষ্ট্র কি? রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা চালায় সরকার চালায়। তো সরকার ব্যর্থ হইলে রাষ্ট্র আর পারবে না।
একাকার হয়ে গেছে। স্যার, আজকে ওসমান হাদির জানা যায় যে দলমত নির্বিশেষে লাখো মানুষের ঢল নামলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর মৃত্যুটাকে আমি দেখি, ওই সময় ইউনূস সাহেব আসার পরে আমি বলছিলাম যে আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দেন, ইউনূস সাহেবকে আবার রাজত্ব দিলেন। যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, কোরআন শরীফের আয়াতের বাংলায় হাসিনার থেকে কেড়ে নিল। ঠিক এর আগে বঙ্গবন্ধু যখন আসলেন, মরা মানুষ চলে আসলেন, কবর খুঁড়ল, জেলখানায় আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন। তারপরে যা ঘটল তার কয়েক বছরের মধ্যে মাত্র অজনপ্রিয় হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন। ন্যাচারাল জাস্টিসে পরে আবার জিয়াউর রহমান সাহেব আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন, একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল, তিনিও চলে গেলেন। এগুলা ঘটতেছে। ঠিক এর মৃত্যুটা যেটা হইল হাদির, অত্যন্ত দুঃখজনক মৃত্যু। এত অল্প বয়সে একটা বাচ্চা ছেলে, মাত্র 93 জুন জন্ম, তাকে গুলি করে মেরে ফেলা। কিন্তু তার যে জানাজা যেটা বললেন, আমার বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার। এখন নেক্সট টু জিয়া হাদিরটা দেখলাম। মোটামুটি অন্য সবগুলা জানাজা যতগুলোতে গেলাম, মাওলানা ভাসানী, নজরুলেরটা কোনো এক কারণে যেতে পারেনি, তাতে আর আগের বড় নেতাদেরগুলো তো আমরা ছোটো ছিলাম, পাইনি, সরোয়ার্দী, ফজলুল হক সাহেব, সেগুলো পাইনি। তো এটা একটা 3টা কারণের উপরে এগুলো নির্ভর করে। একটা হলো সময়, কোন সময় মৃত্যুটা হইল। 2 নাম্বার, কীভাবে হইল, কে ক্ষমতা থাকতে হইল, নসিবটা সেটার উপর নির্ভর করে। আমি বদিউর রহমান এনবিআরের চাকরি যখন স্বেচ্ছা ছাড়লাম, তখন যদি মারা যেতাম, তখন আমার জানাজায় একরকম লোক হইতো। এখন হালিচার আনা চলে না, এখন হবে আরেক রকম। হাদির কপালটা জানাজার জন্য বড় বলতে পারবেন, ভালো। সময়টা হইল তাদের ফেভারে, এখন তারা ক্ষমতায় আছে। তবে আমার কাছে একটা জিনিস কৌতূহলবশত হয়, কথা বললে তো এরা যায় বাড়িঘর ভাঙবে, মেরে ফেলবে, এরকম হয়। এই জানাজার কবরটা নজরুলের ওইখানে, নজরুলের ভক্ত হইলে সবাই ওখানে কবর দিতে এমন কথা নাই। বরং তারা যেহেতু গণভবনটা জাদুঘর করতেছে, ওইখানে একটা কর্নার জুলাই যোদ্ধাদের কবরের জন্য করলে জাদুঘরের সাথে মানুষ সরাসরি দেখতে পারত জুলাই যোদ্ধা কারা সেখানে আছে। এটা আমার বিবেচনা, সেটা আরও উত্তম হতো। এখন তার জানাজাটাতে যেই পরিমাণে লোক হয়েছে, এটা একটা রহমত। সময়, কোন সময় হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর এটা নসিবের ব্যাপার থাকে, আল্লাহর তরফিয়া রহমতেরও ব্যাপার থাকে। সবাই তো সবটা পায় না। তবে সর্ববৃহৎ জানাতা জিয়াউর রহমান সাহেব পেয়েছেন, আমি তুলনা করি আর কি, যেগুলোতে যাই। এবং মাঝে তো আমরা বলতাম এক সময় যে জিয়াউর রহমান সাহেব দরবেশ ছিলেন, যদিও তার ব্যাপারে ভিন্ন মতো আমার আছে, সেগুলো আলাদা। যে মানিক মিয়া এভিনিউটা পুরোটা তো খোলা ছিল, একটা কেমন, ওখানে 4টা লেন ছিল তখন, যে মাঝে মাঝে গাছ ছিল, তো 3টা রোতে গাছ ছিল। জিয়াউর রহমান সাহেবই ওইটা রাস্তা প্রশস্ত করার জন্য, একটা করার জন্য এই 4টা রোকে, 4 লেনটাকে ওই পেভমেন্টের গাছপালা এগুলো কেটে ভেঙে রাস্তা প্রশস্ত করেছেন। তো জিয়াউর রহমান সাহেবের দরবার বলা হয়তো এই জন্য যে উনি জানতেন যে ওনার জানাজা অন্য জায়গায় হবে না, সম্ভব না। ওনার প্রথম গায়বানা জানাজা আমরা পল্টনে পড়েছি, যেটা এখন মার্কেট হয়ে গেছে। তারপরে এখানে হলো এই পুরো রাস্তা সহ, তখন তো সংসদ ভবন এটা চালু হয় নাই, ইনকমপ্লিট ছিল। বিশাল লোক কাকে বলে, একেবারে পুরো। তো তারপরে নেক্সট বৃহৎ হইল এই হাদির জানাজাটা। স্যার, আপনার কাছে কি মনে হয় ওসমান হাদির এই মৃত্যুটা কোনো মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান ছিল এবং তার মৃত্যুতে আসলে লাভ কার হচ্ছে? মৃত্যুটা তো অবশ্যই কারো না কারো ডিজাইন প্ল্যান, না হলে যে ফয়সলনাকে মেরে গেল তার কি, তার তো গোল হয়তো অন্য কিছু পেয়েছে, অবশ্যই ডিজাইন হবে। এটা ভিতরের ষড়যন্ত্র হোক, বাইরের ষড়যন্ত্র হোক, একটা কিছু থাকবে। শুধু অনেক সময় বিপদগামী কিছু সশস্ত্র বাহিনী বললে হবে না, সেগুলা অন্য দিক থেকেও কানেকশন থাকতে পারে, থাকে। এটাতে লাভবান হবে কারা? যারা, আমি মনে করি নির্বাচনটা এখন একমাত্র চাওয়া। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ছাড়া এখন কোনো বিকল্প নাই। অতএব যারা নির্বাচন পিছাতে চায় তারা এটাতে বেনিফিশিয়ারি হতে পারে। কারণ এইরকম যদি আরও 2-4টা ঘটনা ঘটে যায়, তখন কি হবে? তখন কিন্তু একটপ গড় হয়ে যাবে, বলবে যে এটা উপায় নাই, তো হচ্ছে, তখন একটা
প্রাকৃতিক দুর্যোগ বা দেশের এই অবস্থা, নির্বাচন হতে পারে না, একটা ঝামেলা হয়ে যেতে পারে। তখন আরও একটা ঘটতে পারে, একটা আইন যেটা আমরা পছন্দ করি না তারাও আসতেছে না। এইবার 5ই আগস্টে ওয়াকারুজ্জামান সাহেব বললেন না যে আমি দায়িত্ব নিলাম, কিন্তু এই যে 2 মাস করে ম্যাজিস্ট্রেসি দিয়ে তাদেরকে রাখতেছে, রেখে কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না, বরং ক্ষতি হয়ে যাচ্ছে। বাঘ বাঘের মতো থাকবে। বাঘকে যদি আপনি রাস্তায় নামাইয়া খেলতে দেন, সার্কাসের বাঘ করেন, তাহলে এটা বাঘ থাকে না। সশস্ত্র বাহিনীর মতো থাকবে। আর্মি তারে যে বারবার করে রাখতেছে, কি কাজ হচ্ছে? বরং তাকে জনগণের কাছে সহজলভ্য করে দিচ্ছে। এটা ঠিক ছিল না তো। গভর্নমেন্ট যদি শক্ত মতো দেয় তাহলে শক্ত মতো দেখ, সেভাবে হোক। এই যে কী হইলো, হাদিরে মারে ফেলছে, এখন কতদিন হইলো? হ্যাঁ, মারার পর থেকে 1 সপ্তাহ পারে যেতেছে না তো। এর মারার পরে 6-7 ঘন্টার পরে তো এরা কোথায় কোথায় কেমনি কেমনি চলেও গেলো, খবর যেটা দেখলাম যে কোনখান দিয়ে পার হয়ে চলে গেলো। কীভাবে চলে যায়? তো এর চলে যাওয়া শুনলে আমার মাঝে মাঝে এরকম কথা মনে হয়। বাচ্চু রাজাকার একজনের নাম মনে হয়, এখন তো রাজা করলে আবার মরবে। বাচ্চু রাজাকার ছিল একজন, মেহেন্দি দাঁড়িয়ে দিয়ে কথাবার্তা বলতো, পরে পালা গেল। হে কেমনে পালাইলো? সেই সময় আমার একটা বড় প্রশ্ন ছিল, চলে গেল। আর এগুলোতে কিছু জিনিস আছে রাষ্ট্রীয় বদান্যতা হয়, আপনি শুনলে তাজ্জব হবেন। বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার, 1 নম্বর রাজাকার শাহ আজিজ। কারণ ইন্টেলেকচুয়ালি সারা বিশ্বে তিনি বড় বেশি যুদ্ধের বিরুদ্ধে ভূমিকা পালন করেন। সে 1 নম্বর রাজাকারকে বঙ্গবন্ধু দয়া করে বাঁচাই দিলেন। তখন তো স্বাধীনের পর 71-এর পরে যেটারে ওই জামাতিরা বলে যে এটা গণ্ডগোল ছিল 71-এর আমরা ভুল করি নাই, এখন তো তারা বেশ চাঙ্গা। তো শাহ আজিজকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধুর অবদান আছে। তখন চৌধুরী নামে একজন আইজিপি ছিলেন, তিনি তখন আইজি নাই, এটা তার মুখে আমাদের সেশনের মধ্যে বললো যে তখন নিরাপদ ছিল জেলখানা, যাকে জেলে নিয়ে যায় সে বেঁচে গেল, আর জেলে যে যেতে পারে না সে বাঁচায়। বঙ্গবন্ধু বললো যে বাঁচাই দাও, নিয়ে যাও। এই শাহ আজিজকে বললো যে পুলিশের ভ্যানে করে নিয়ে হলে জেলে নিত। এই চৌধুরী সাহেবরা, পুলিশের পিছন দিয়ে লম্বা বেঞ্চ থাকে না, বেঞ্চে সব জওয়ানরা বসে, কম্বল দিয়ে পেঁচাইয়া বেঞ্চের ভিতরে ঢুকাইয়া তার জেলে নিয়ে রক্ষা করছে মানুষের। তো এইগুলা সবগুলা ঘুরে ফিরে কিছু নসিব। ওই 1 নম্বর রাজাকার বেঁচে যাওয়ার পরে আবার একটা 1 নম্বর মুক্তিযোদ্ধার 1 নম্বর প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঘুরে ফিরে নসিব। আবার জিয়াউর রহমান সাহেব শাহ আজিজকে প্রধানমন্ত্রী করলো, 1 নম্বর রাজাকার কী জন্য করলো? পার্লামেন্টারিয়ান হিসেবে তো খুব গাড়ু পাকা, গোটা পার্লামেন্ট কন্ট্রোল করার জন্য জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগের অজনপ্রিয়তায় এসে তিনি জনপ্রিয় হলেন। তখন হেট্রোজেনিয়াস এলিমেন্ট সবগুলো নিয়ে দল করে উনি বেশ পপুলার হয়ে গেলেন, শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে দিলেন, চালাই গেল সুন্দর মতো। বলছিলেন যে অ্যাক্ট অফ গডের কথা, নির্বাচনের আগে যদি এরকম ঘটনা আরও কয়েকটা ঘটে যায় তাহলে অ্যাক্ট অফ গড হয়ে যেতে পারে। এবং 1/11-এর সময় তো নির্বাচনের তারিখ ঘোষিতই ছিল, কিন্তু এর মাঝে 22শে জানুয়ারি 2007 নির্বাচন ছিল, কিন্তু সেটি হয়নি। ওই যে পল্টনে যখন পিটাই মেরে ফেললো লগি বৈঠা দিয়ে, 22 তারিখ আর 11 মনে তারিখ। হয় এবার 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমি তো আশাবাদী মানুষ সব সময়, কারণ না হয়ে উপায় নেই। এটা নির্ভর করবে এই যে অপদার্থ ইউনূস সরকার কতটা পদার্থ হবে, শক্ত থাকবে। যদি ইউনূস সরকার, যারা ফ্যাসিবাদ বলে, এরা আমার সঙ্গে অসন্তুষ্ট। আমি 5 জন ফ্যাসিস্ট বলার লোককে ফ্যাসিস্ট বানান করতে বলছিলাম, যে ফ্যাসিস্ট বানান করো ইংরেজিতে, একজনও পারেনি। কারণ FACIST ফ্যাসিস্ট সোজা বানান। ডিকশনারি দিলাম 2 জনরে, যে অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি দরকার নাই, আমাদের দেশীয় ডিকশনারি দিলাম, ফ্যাসিস্ট শব্দ বাইর করো। ডিকশনারি থেকে ফ্যাসিস্ট বাইর করতে পারে না, কারণ FACIST ফ্যাসিস্ট বাইরও না তো। আগে তো রেস বসায় নাই। আহারে, একটা এস কম দিলে কি হয়েছে? এখন ফ্যাসিস্ট বানান পারে না, ফ্যাসিস্টের দোষর বলতেছে। পরে আরেকজনকে জিজ্ঞেস করলাম, তুমি তো খুব ব্রিলিয়েন্ট, ফ্যাসিস্টটা কোথার থেকে আসছে? কইতে পারে না। ইটালিতে যে 1922-23-এর সময় ফ্যাসিজম শুরু হইল সরকারের মাধ্যমে, এরকম করতে পারে না। তো এখন বিনা লক্ষণগুলা প্রথম থেকেই, 1 নাম্বার, ছাত্ররা আমার নিয়োগকর্তা, অর্থাৎ নিয়োগকর্তার আদেশের বাইরে আপনি যেতে পারেন না। আমি কি সরকারের আদেশের বাইরে যাব? পারি না, পারি নাই। 2 নাম্বার, তিনি আকবরের বৈরামখা হয়েছেন। নাবালক আকবর সম্রাট হওয়ার পরে তার একজন বৈরামখা ছিল না,
যদিও বৈরমকার শেষের পরিণতি ভালো হয় নাই, হ্যাঁ, কিন্তু উনি ছাত্রদের দল করার কথাটা ওনার বলার দরকার ছিল না। তারা একটা দল করতে পারে, করলে তারা করবে, ওনার বলার দরকারটা কি? ওনার তো লিজেন্ডারি হাইটের লোক, নোবেল বিজয়ী, কেমন? তো সেদিক থেকে ওনার দুর্বলতা আছে। আবার 3 নাম্বার, ছাত্রদেরকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়ে আসছেন। পাওয়ার, চেয়ারের পাওয়ার একটা জিনিস, আমরা খুব কষ্ট করি, আমরাও কিন্তু পাওয়ারের জন্য কন্ট্রাক্ট নিয়ে বারবার এটা করে ওইটা করে পরে যায়। এটা পাওয়ারের মোহটা, যেই লেভেলের পাওয়ারে থাকে ওটার মোহ অসম্ভব রকমের মোহ। এই যে গ্রাম দেশে অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য পৈতৃক সম্পত্তি সব বিক্রিই করতে থাকে। ক্ষমতা চাই, ক্ষমতা চাই, কিন্তু ক্ষমতায় আসার পরে ক্ষমতার মোহ এমন হয়ে যায়, যখন আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে গেল, আওয়ামী লীগের লুটপাটে বঙ্গবন্ধু দিশেহারা হয়ে গেলেন, এই যে সব কথা বললেন, সোনার খনি, সোরের খনি, কম্বল কোথায়, হ্যাঁ, চাটার দল, আবার অন্য কথাও বলছেন, কোথায় সিরাজ শিকদার, লাল গোড়া দাবড়াই দেব। তো যখন টোটালি অজনপ্রিয় হয়ে গেলেন, ৭৪-এর দুর্ভিক্ষ হয়ে গেল, সামাল দিতে পারলেন না জাতি আন্দাজে, তখন যাইয়া উনি করলেন কি, 25শে জানুয়ারি 1975, এই মিনিট 3 মধ্যে ফেল ফয়রেসে শুরু প্রেসিডেন্ট হয়ে গেলেন। আবার 5 বছরের জন্য দল এক দল হয়ে গেল, পত্রিকা 4টে হয়ে গেল। তো ওইটা তো গ্রহণযোগ্য হয় নাই। এটা 25 জানুয়ারি থেকে পরে আপনার অগাস্ট পর্যন্ত আসলো, একটা আননেচারাল ডেথ হয়ে গেল, করুন। তো অজনপ্রিয় হয়ে যাওয়ার পরে কেউ যদি নতুন কিছু করতে চায়, সেটা ওই সময় যদি না গিলে, না খায়, তাইলে হয় না, কারণ মানুষ তো বিগড়ে গেছে। এখন ইউনূস সাহেব যদি ভোটটা করে দিয়ে মানুষ সম্মানে যান, টোটালি ওনার জন্য একটা সম্মানজনক অবস্থান হবে। স্যার, 1/11-এর যে সময়টা ছিল, ওই টাইমটাও একটা গণতান্ত্রিক উত্তরণের পথে ছিল বাংলাদেশ, একটা সংকটের সময়ও ছিল। সেই সময় আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, যদিও পরে চাকরি আমি স্বেচ্ছায় ছেড়ে চাকরিতে দিয়েছিলেন। ছিলাম আর কি, দেখেছি। ওই সময় আর এই সময়ের মধ্যে কোনো মিল এবং পার্থক্য খুঁজে পান কিনা? 1/11 সরকারের আর এটার মিল বেমিল হইল, 1/11-এর সরকারটা ছিল সেনা নির্দেশিত, যদিও অফিসিয়ালি সবাই বলে সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত, কারণ আমি ডাইরেক্ট চাকরি করছি তো সেই সময়। ক্ষমতা ছিল তখন 3 উদ্দিনের কাছে, এর মধ্যে 1 উদ্দিন ছিল খামাখা, ফখরুদ্দিন নামে প্রধান উপদেষ্টা, আর মাইনুদ্দিন আর্মি চিফ, হি ইজ দ্য রিয়েল পাওয়ার হোল্ডার, আরেকজন ছিল তারপরে মাসুদউদ্দিন। তারপরে নিচে ছোটোখাটোর মধ্যে ধরেন ডিজিএফআইয়ের যে ছিল ব্রিগেডিয়ার বাড়ি, বা এখানে ছিল আমিন, ওই টেরোরিজম, এগুলোর মধ্যে এরা যোগাযোগ করতো। সেই সময় ফখরুদ্দিন সাহেবের ডাইরেক্ট কোনো ক্ষমতা ছিল না। ওটার সাথে এই গভর্নমেন্টের তফাৎ হইল, একটা বড় তফাৎ হইল, ওই সময় তারা -2 করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বাজাদের আলী হাসিনা, বাজাদের বেগম জিয়া, দুজনরে আটকালো, কিন্তু হজম করতে পারে নাই, বুঝে সারে নাই আর কি। রাজনৈতিক নেতারে আটকাইয়া যেগুলা আনরাইভাল থাকে কী দশা হয়, পরে ছেড়ে দিল। সেই সময় দল ভাঙ্গার একটা কৌশল ছিল, এবং আপনারা মনে আছে কি না, ইতিহাস পড়েন কি না, আমি এগুলো লিখে রাখছি সব, তত্ত্বাবধায়ক আমার কিছু রাজনীতি, কিছু বাজনীতি একটা বই, সেটার মধ্যে এগুলো আছে। সেখানে তখন বিএনপিকে স্প্লিট করার জন্য সাইফুর রহমান একদিন খোলা জিফে হাত উঠেছে, মান্নান ভূঁইয়া যেন নিজে আরেকটা হিরো হয়ে যাচ্ছে। এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার চিঠি বেগম খালেদা জিয়ার ওই মূল অংশকে না দিয়া আরেক অংশরে চিঠি দিল ভোটের দল হিসাবে। সে সময় এটা ভাঙ্গার একটা প্রসেসে সবাই কিছু একটা হতে চেয়েছিল, বেগম জিয়াকে মাইনাস করে। এইবার সেটা হয়নি। এবার ওই যে ইরানের খোমেনি যেভাবে ইরানটা দখলে রাখছিল, এবার তারেক সাহেবও ওইখানে ভার্চুয়ালি রাজনীতি করে বিএনপির মধ্যে ভাঙ্গনটা আসেনি। এটা সবচেয়ে বড় রিমার্কেবল জিনিস। আর কাজের দিক থেকে ওই সময় সরকারটা তুলনামূলকভাবে এখনকার ইউনূস সরকারের চাইতে অনেক বেশি, এই দুইটার তুলনায় অনেক বেশি দক্ষ ছিল।
তারা কিছু কাজ করতে পেরেছে, যেটাই করছে 2 বছর 2.5 বছর, কিন্তু এই সরকার তো কিছু করতে পারতেছে না। এরা খালি সংস্কার ডাকতেছে, বিদেশ থেকে কিছু হায়ার করার লোক আনছে, আইনা এটার এই কাজ শেষ হয়ে গেছে, আলী রিয়াজের এখানে কাজ শেষ হয়েছে, তারা আবার কি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট না কি বানাই দিতেছে, এগুলো কিছু জানাশোনা। আবার এগুলোর বেশিরভাগই হইল এখানে আরেকটা পট পরিবর্তন হয়ে গেলে, আরেকটা জামাই হইলে সবগুলো ফুস করে চলে যাবে ফুরুত, কারণ সবগুলোর বিদেশে বেশিরভাগেরই বিদেশে ফাঁসর আছে। আর বাকি যে কয়টা এখানে পড়ে থাকবে এগুলো তো নিজের নাম নিজে বুঝে কিনা, ধমক দিলে ভুলে যায় কিনা, এরকম অবস্থা প্রচেষ্টা। আপনি করবেনটা কি? স্যার, এবার একটা অন্য প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। ওসমান হাদির মৃত্যুর খবর পাবার পর আমরা দেখলাম যে শাহবাগে বিক্ষোভ হয়েছিল। এর মধ্যে দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন দেশের 2টা শীর্ষ দৈনিক এবং নিউ এজ সম্পাদক নুরুল কবির, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচণ্ড ভোকাল ছিলেন, এবং সত্যি কথা বলতে গেলে আমি নিজে আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সময় তাকে কোনোদিন আনতে পারিনি। উনি পরবর্তীতে 5 আগস্টের পরে এসেছিলেন এবং এসেই বলেছিলেন যে আপনারা তো আমাকে তার আগে আনতে পারেননি। তাকে আওয়ামী দালাল বলে হেনস্থা করা হলো। এই ঘটনায় সরকার নিন্দা জানালো, সমবেদনা জানালো, ফোন দিল 2জন সম্পাদককে। আপনার কি মনে হয় যে গণমাধ্যমের, মানে যদিও সরকারের ভাষ্য সবসময় যে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা নাকি ইতিহাসের ভোগ করছে, তা আপনার কি মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় এই সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে পেরেছে? একটা অংশ হইল গণমাধ্যম এখন স্বাধীন কিনা। হ্যাঁ, তুলনামূলকভাবে গণমাধ্যম আগের থেকে ভালো অবস্থায় আছে। এই যে ধরেন এই চেয়ারে বসে আমি ইউনুসের কড়া সমালোচনা করতেছি না, দ্য উইকেস্টেস্ট গভর্নমেন্ট বলতেছি না, আগেও বলেছি না। হ্যাঁ, এখন একটা ভয় আছে, কি বড় ভয় হইল সরকার না নিলেও হেনস্থাগুলা সরকারের পোষ্য হিসেবে যারা থাকে, যাদেরকে সরকার